নমস্কার বন্ধুরা, কাকলি কি দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে যে গল্পটি আমি পড়ে শোনাবো সেই গল্পের নাম পিণ্ডিদান, লেখক প্রবোধনাথ। তাহলে বন্ধুরা গল্পটা আমি পড়ছি। অবশেষে সেই ভয়ঙ্কর পথটাই বেছে নিল পরাণ সাহা। বাপের দেওয়া কিছু টাকা ছিল। ছোটবেলার বন্ধু বিশু মল্লিক ব্যবসা করবে বলে স্ট্যাম্প পেপারে সই দিয়ে টাকাটা নিল মোটা সুদের লোভ দেখিয়ে। সুদও দিল কমাস। তারপর রাতারাতি ব্যবসা গুটিয়ে সেই যে গা ঢাকা দিল বিশু মল্লিক, 7 তল্লাটে গরু খোঁজা খুঁজেও তার পাত্তা পেল না পরাণ সাহা। টাকার শোকে আর অভাবের জ্বালায় ঠিক করলো পরাণ এভাবে বেঁচে থাকার চেয়ে বরং সুইসাইড করাই ভালো। ছেলেকে ডেকে বলল, বাবা ঘনশ্যাম, বিশু মল্লিক আমার কাছ থেকে 20,000 টাকা ধার নিয়ে যে কাগজখানায় সই করেছে ওখানে আছে আলমারিতে। পাড়ার গণ্যমান্য ব্যক্তিদের সইও আছে। যত্ন করে রাখিস কাগজখানা। বেঁচে থাকতে তো আমি ওর দেখার পেলাম না, তবে বিশু মল্লিক বেঁচে থাকলে ওর সঙ্গে তোর দেখা আমি করাবই। সেদিন কাগজখানা দেখিয়ে টাকাটা কিন্তু আদায় করে নিস। ঘনশ্যাম বাপের কথাটা ঠিক বোঝে না, তবু ঘাড়টা কাত করে বলে, আচ্ছা। আর একটা কথা, পরাণ বলে, আমি যদি হঠাৎ মারাও যাই, মরতেই পারি, মানুষের জীবন তো, তবে যেন তড়িঘড়ি গয়ায় পিণ্ডি চড়িয়ে বসবি না। পাক্কা 2 বছর অপেক্ষা করবি বিশু মল্লিকের জন্য। দেখা না পেলে তখন যা ভালো বুঝিস করবি, কেমন? আর সে রাতেই ভাগীরথী এক্সপ্রেসে গলা দিল পরাণ সাহা। অপঘাতে মৃত্যু, মরলেই ভূত। প্রথমটাই যা একটু কষ্ট, তারপরে শরীরটা একদম পাখির পালকের মতো হালকা। ভূত হয়ে রেল লাইনের ধারে এক দীঘল শেওড়া গাছে এক নাগারে 7টা রাত 7 দিন ঘুমিয়ে কাটালো পরাণ। বেঁচে থাকতে ভাবনায় চিন্তায় কত রাত ভালো করে ঘুমোতেই পারেনি। ঘুমিয়ে এখন শরীরখানা শান্ত হলো, সুস্থির হলো। মনে পড়ল বিশু মল্লিকের কথা। ও শয়তানটার জন্যই আজ তার এই ভূতের দশা। ঠিক করলো প্রথমে গ্রামে গঞ্জে ওকে খুঁজে দেখবে। এখন তো আর হাঁটা চলা বালাই নয়, শুধু মনে মনে ভাবলেই সেখানে পৌঁছে যাওয়া যাবে। সুতরাং বেঁচে থাকলে বিশু মল্লিককে খুঁজে বার করতে সময় লাগবে না। তার আগে একবার ছেলে ঘনশ্যাম এবং বউকে দেখার বাসনা হলো পরাণ সাহার। কেমন আছে ছেলেটা বাপকে হারিয়ে? শেওড়া গাছ ছেড়ে হাওয়ায় ভেসে গ্রামের দিকে এগিয়ে চলল পরাণ সাহা। গ্রামে ঢুকতেই দেখল চণ্ডীতলার মাঠে অনেক লোকের ভিড়। ছেলে ঘনশ্যাম একটা চেয়ারে বসে আছে তার বাপের ছবির সামনে চুপটি করে। এটা তবে তার শোক সভা হচ্ছে। পরাণ সাহা ভাবল, বাহ, খুব ভালো তো, একটু না হয় বসে দেখাই যাক কি দিয়ে কি করে গ্রামের মানুষ। মাঠের ধারে একটা গাব গাছে পা ঝুলিয়ে বসলো পরাণ। সভায় লোকজন মন্দ হয়নি। মাইক লাগিয়ে কার্তিক সভা ম্যানেজ করছে। বলছে, পরাণ সাহার এই শোক সভার আয়োজন করেছেন আমাদের গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ দরদি হরগোবিন্দবাবু। তিনি এক্ষুনি এসে পড়বেন। আপনারা দূরে না দাঁড়িয়ে থেকে সভায় এসে বসুন। হরগোবিন্দকে
চিন্ত পরাণ, বিশু মল্লিকের শালা। বিশু মল্লিক ফেরার হওয়ার পরে বোনের সংসার বাঁচাতে হরগোবিন্দবাবু সে সংসারে গিয়ে উঠল, আর ফিরে যায়নি নিজের বাড়িতে। সেখানে থেকেই ভগ্নিপতির ব্যবসাকে ফুলিয়ে ফাঁপিয়ে বিশাল করে তুলেছে। চেহারায় সাধক সাধক ভাব, কাঁচা পাকা এক জঙ্গল দাড়ি গোফে মুখখানা ঢাকা, গলায় রুদ্রাক্ষের মালা, মুখে রাধা কৃষ্ণ ছাড়া অন্য কোনো বুলিই নেই। বেঁচে থাকতে হরগোবিন্দবাবুর সঙ্গে বহুবার দেখা হয়েছে পরাণ সাহার। মানুষটাকে মোটেই ভালো লাগতো না তার। সব সময় চোখে মুখে যেন কি খাই, কি খাবো, কি না খাবো, এইসব ভাব। কার্তিক আবার ঘোষণা করল, এবার সভার কাজ শুরু হচ্ছে। সভাপতির আসনে এসে বসবেন মহামান্য শ্রী হরগোবিন্দ বিশ্বাস। হরগোবিন্দবাবু সভাপতির চেয়ারে এসে বসল। তাকে দেখে পরাণ সাহা এমন চমকে উঠল যে গাছের ডাল থেকে হড়কি নিচে পড়ে যাওয়ার জোগাড়। বেটা, তুমি তবে হরগোবিন্দবাবু? শয়তান, চোর, জোচ্চোর! হাত পা ছুঁড়ে লাফাতে লাগলো পরাণ সাহা। হয়েছে কি, মরে ভূত হওয়ার পর পরাণ সাহা একটা অন্তর্দৃষ্টি পেয়েছে। এটা অবশ্য সব ভূতেরাই পায়। সে দৃষ্টি দিয়ে ভূতেরা অনেক অজানা জিনিস, অদেখা বস্তু জানতে পারে, দেখতে পায়। ওই যে ঘড়িটা হাতে দিয়ে সভা ম্যানেজ করছে কার্তিক, ওটা পরাণেরই ঘড়ি। লাইনে গলা দেওয়ার পরের দিন সকালবেলা কার্তিকই ওকে প্রথম দেখতে পায়। দেখে ওর হাত থেকে ঘড়িটা খুলে নিজের হাতে পড়ে তবেই গ্রামে গিয়ে খবর দেয়। কার্তিকের পরে ও পথে আসে নৃপতি। পরাণকে মরে পড়ে থাকতে দেখে দুঃখ করে। এদিক সেদিক তাকিয়ে পরাণের পকেট থেকে 2 টাকা 55 পয়সা তুলে নিজের পকেটে ভরে গ্রামে ফিরে ঘনশ্যামকে খবরটা দিয়ে কর্তব্যটা সারে। সে যা গেছে যাক, তার জন্য পরাণ মোটেই ভাবিত নয়। কিন্তু ওই হরগোবিন্দ এক মুখ গোফ দাড়ির জঙ্গলের আড়ালে নিজের আসল মুখখানা ঢেকে চেহারাখানা পাল্টে বিশু মল্লিকই কিনা আজ 2 বছর ধরে হরগোবিন্দ সেজে দিব্যি নিজের সংসারে সুখে দিন কাটাচ্ছে। বেঁচে থাকতে গুণাক্ষরেও কি জানতে পেরেছিল এটা পরাণ সাহা? সে তখন কত দিন গেছে বিশু মল্লিকের দোকানে জিনিস কিনতে। মাঝে মাঝে শুনিয়েছে তার ভগ্নিপতির টাকা মারার কাহিনী। শুনে মাথা নেড়ে তাকে শুধু কেষ্ট নাম শুনিয়েছে হরগোবিন্দ। সে যা, আত্মহত্যাটা তবে সার্থক হয়েছে পরাণ সাহার। ভূত হয়েছে বলেই তো চিনতে পারলো এই বিশু মল্লিককে। এখন গ্রামের 5 জনের কাছে ব্যাটার পরিচয়টা ফাঁস করাতে পারলেই নিশ্চিন্তি। ছেলে বউয়ের সঙ্গে দেখা করার বাসনা ত্যাগ করে পরাণ নদীর ঘাটে শ্মশান ঘাটের পঞ্চবটের মগডালে গিয়ে বসল। ওখানে দেখা হলো ছোটবেলার বন্ধু ফেলুরামের সঙ্গে। বছর 10 আগে শান্তিপুর কানলা ফেরিঘাটে নৌকাডুবিতে মারা গিয়েছিল ফেলা। পরাণের মুখে সব শুনে ফেলা লাফিয়ে উঠল, বলল, চল এখনই ব্যাটার গাঁড় মোটকে আসি। দূর, তাহলে আবার টাকাটা আদায় হবে? প্রথমে ওর দাঁড়ি গোঁফ কামিয়ে গ্রামের 5 জনের কাছে পরিচয়টা ফাঁস করতে হবে তো, যাতে ঘনশ্যাম টাকাটা আদায় করতে পারে। বুঝলাম, কিন্তু আমাদের যে লোহা ছোঁয়া বারণ, নইলে খুঁড়ের একটানে হরগোবিন্দের মুখের জঙ্গল সাফ করতে কতক্ষণ? না, ওভাবে হবে না।
এমন রাস্তা বার করতে হবে যেন বেটা নিজেই নিজের দাড়ি গোঁফ কাটতে বাধ্য হয়। কি করা যায় ভাবতে ভাবতে দুজনে আবার চণ্ডীতলার মাঠে এসে গাব গাছের ডালে বসে। সভা ততক্ষণে শেষ হয়ে গেছে। হরগোবিন্দ ঘনশ্যামকে কাছে ডেকে কি যেন বলছে। কি বলছে শোনার বাসনা মনে পোষণ করতেই পরাণ সাহা গাছের ডালে বসেই শুনতে পায়। হরগোবিন্দ বলছে, খরচ খরচা হবে বলে পিণ্ডি দেবে না? তোমার বাবা যে তবে নরকে পড়ে পৌঁছবে হে। যাও মাকে গিয়ে বলো, আর মায়ের সঙ্গে যাও, গয়া কাশী বৃন্দাবন ঘুরেও এসো, আর পিণ্ডিটাও দিয়ে এসো। টাকার জন্য ভাবছো কেন? আমি তো আছি। দেখো আমার ভগ্নিপতির সই করা একটা কাগজ আছে তোমার বাবার আলমারিতে, ওখানা আমায় এনে দিলেই আমি তোমাকে 1000 টাকা অমনি দিয়ে দেবো। কিন্তু বাবা যে কাগজখানা খুব যত্ন করে রাখতে বলেছে 2 বছর। ঘনশ্যাম বলে, কি লাভ? হরগোবিন্দ অল্প হাসে। বিশু মল্লিক কি আর কোনোদিন ফিরবে ভেবেছ? আর সে না ফিরলে ও কাগজখানার মূল্যই বা কি? তার চেয়ে তুমি বরং কাগজখানা নিয়ে কাল বা পরশু আমার বাড়িতে চলে এসো, আমি না হয় তোমাকে 1500 টাকাই দেব। বেশ, ভেবে দেখি, মাকেও জিজ্ঞাসা করি মা কি বলে। ভাবো, তবে বেশি দেরি করো না, যা করার কাল পরশুর মধ্যেই করো। আমি আবার কিছুদিনের জন্য বাইরে যাব কি না। শুনে পরাণ আর ফেলুরাম ঠিক করলে যা করার 2-1 দিনের মধ্যেই করতে হবে। কারণ লোভে পড়ে ঘনশ্যাম যদি কাগজখানা একবার হাতছাড়া করে আর টাকা পেয়ে গয়ায় গিয়ে যদি পিণ্ডি চড়ায়, তবে বিশু মল্লিকের পিণ্ডি চটকানোর আগেই নিজেরই দফা রফা হয়ে যাবে। এই অবস্থায় কি করা যায় বলো তো ফেলুরাম? পরাণ বন্ধুর পরামর্শ চাই। ও আমি ভেবে রেখেছি, হরগোবিন্দের দাড়িতে উকুন ছাড়তে হবে, যাতে বেটা উকুনের কুটকুটনিতে ছটফটিয়ে দাড়ি কাটতে বাধ্য হয়। বুঝলাম, কিন্তু আমরা উকুন পাবো কোথায়? ভূত হয়ে তো আমাদের সকলেরই ন্যাড়ামুন্ডি। সেও আমি ভেবে রেখেছি, আমার নাতনি পুটির মাথা ভরা উকুন, ওখান থেকে 4টি এনে হরগোবিন্দের দাড়িতে ছাড়লেই ব্যাস। পরাণ সাহা মাথা ঝাঁকায়। ওইসব পাতি উকুনে হরগোবিন্দের কিচ্ছু হবে না। সরু চিরুনি চালিয়ে কিংবা উকুন মারার ওষুধ লাগিয়েই উকুন তাড়াবে। আসল চীনে উকুন চায়। ওখানে বসেই অন্তর্দৃষ্টি চালিয়ে তাও বার করলো ফেলুরাম। মানকুণ্ডুর পাগলা গারদের এক পাগল, উকুনের জ্বালাতে বেচারা পাগল হয়েছে। ওর মাথা ভর্তি চীনে উকুন। ডাক্তাররা কতদিন ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখে। জেগে থাকলেই শুধু চুল চেরাচেরি করে আর চিৎকার করে। ওর মাথা থেকে 4টি উকুন এনে ঘুমন্ত হরগোবিন্দের দাড়িতে ছেড়ে দিল ফেলুরাম। দিয়ে দুজনে গাব গাছের ডালে বসে অপেক্ষা করতে লাগলো। উকুনের কুটকুটনিতে ঘুম ভেঙে গেল হরগোবিন্দর। এ কি আপদ রে বাবা, এত যত্ন করার পরও কিনা দাড়িতে উকুন। বিছানায় বসে আয়নার সামনে দাঁড়িতে সরু চিরুনি চালালো কতক্ষণ, তারপর আবার ঘুমোতে গেল। কিন্তু উকুনের কামড়ানিতে 2 চোখের পাতা এক মুহূর্তের জন্য সারা রাত এক করতে পারল না। ভোরের আলো ফুটতেই ডেটল, উকুন মারার ওষুধ, কার্বলিক সাবান দিয়ে হরগোবিন্দের বাথরুম ঢোকে। ওষুধ মেখে দাড়িতে সাবান ঘষে 3 ঘন্টা স্নান সেরে বাথরুম থেকে যখন হরগোবিন্দ বের হলো, ছোবড়ার ঘষ্টানিতে মুখখানা টকটকে লাল। ভাবলো বুঝি নিশ্চিন্ত, কিন্তু চীনে উকুন এত সহজে কাবু হওয়ার পাত্র তো নয়।
আর হরগোবিন্দের মতো এমন নধরকান্তি মানুষের সুস্বাদু রক্ত মুকুন্দের যেন ভোজবাজির নিমন্ত্রণ। তবে দিনের আলো ফুটলে ওরা হাত পা খেলিয়ে একটু বিশ্রাম করে, তাই হরগোবিন্দের দিনটা কাটলো ভালোই ভালো। কিন্তু সন্ধ্যের পরে চুলকুনি বাড়ল, ঘুমলে পরে দাড়ির জঙ্গলে শুরু হলো বাঘ ভাল্লুকের লড়াই। লাফিয়ে লাফিয়ে বিছানা ছেড়ে নামলো হরগোবিন্দ, এক পাক চরকি নাচলো, তারপর খুঁজে এক শিশি টিকটয়েন্টি বার করে ঢাললো দাড়ি ভরে। ব্যাস, চুলকানি একেবারে বন্ধ। চিনে উকুন, কিন্তু ভারী চালাক। টিকটয়েন্টির উগ্র গন্ধ পেয়ে একদম দাড়ির গোড়ায় গিয়ে লুকোলো সব কটা। কোনোটা আবার গোড়ার গর্তে মুখ গুজে পড়ে রইল, দাঁত মুখ খিচিয়ে। ওষুধের তেজ সরতেই শুরু হলো দাড়ি গোফের জঙ্গলে তাণ্ডব নৃত্য। গেছি রে গেছি রে চিৎকারে হরগোবিন্দ নাচতে লাগলো উইচিংড়ের মতো। ভোরের আলো ফুটলে হরগোবিন্দ দাড়ি কাটার সাজ সরঞ্জাম নিয়ে ঢুকলো বাথরুমে। গ্রাম ছেড়ে লোপাট হওয়ার পর প্রায় আজ 2.5 বছর দাড়ি গোফ কাটেনি হরগোবিন্দ। এখন কেটে শান্তি। দাড়ি গোফ কামিয়ে গন্ধ সাবান মেখে স্নান করতে করতে যেন আপনা থেকেই 2 চোখ বুজে আসতে লাগলো। এমন সময় স্নান ঘরের দরজায় বাইরে দাঁড়িয়ে চাকর খবর দিল, বাবু, ঘনশ্যাম বাবু এসেছেন, একখানা কাগজ হাতে করে। আপনি নাকি কাগজখানা কিনবেন বলেছিলেন। শুনেই আনন্দে লাফিয়ে ওঠে হরগোবিন্দ। স্নান সেরে কোনো রকমে গায়ে জামা কাপড় চড়িয়ে বৈঠকখানায় ঢুকে বলে, এনেছো? বেশ বেশ, দাও কাগজখানা। বাপের পিণ্ডি দিতে যাবে বলে কথা, ও তোমাকে আমি আরো 500 টাকা বেশি দেব। হরগোবিন্দের দিকে এক দৃষ্টে তাকিয়ে ঘনশ্যাম অবাক হয়ে বলে, আপনি আপনি তবে বিশু মল্লিক? দাড়ি গোফে মুখ ঢেকে হরগোবিন্দ সেজে দিব্যি এতকাল চালিয়ে এলেন, আর আমার বাবা বেচারা অকালে প্রাণ দিয়ে মরল। হরগোবিন্দ ওরফে বিশু মল্লিক থমকে যায়। ঘনশ্যাম উঠে দাঁড়ায়, কাগজখানা বুকে চেপে ধরে বলে, আপনি অপেক্ষা করুন, আমি আসছি পাড়ার 5 জনকে নিয়ে। বাবার পিণ্ডিদান করতে আপনি আমায় গয়ায় পাঠাচ্ছিলেন, এখন ফিরে এসে আপনার পিণ্ডি চটকাবো। দুমদাম পায়ের আওয়াজ করে ঘনশ্যাম বেরিয়ে যায়। গালে হাত বোলাতে বোলাতে চেয়ারে ধপ করে বসে পড়ে বিশু মল্লিক। বসে সামনের দেওয়াল আয়নার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। কেমন লাগলো বন্ধুরা গল্পটি? যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, আর পাশে থাকা বেল আইকনটা হিট করে দিও, যাতে যখনই আমি ভালো ভালো গল্প বা নতুন নতুন গল্প আনবো তখনই তোমাদের নোটিফিকেশনে চলে যাবে। ঠিক আছে বন্ধুরা? আর পারলে যারা গল্প শুনতে ভালোবাসে তাদের কাছে শেয়ার করে দিও। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি এই পর্যন্তই। আবার পরে আরেকটা গল্পের সাথে তোমাদের কাছে ফিরে আসবো। ততক্ষণের জন্য টাটা।